আজকের এই অনুষ্ঠানে আমরা একটা আলোচনা করব একটা বিশেষ দিনকে নিয়ে এবং বিশেষ তাৎপর্যপূর্ণ দিনকে নিয়ে। শুধু রাজ্যবাসী নয়, পুরা গোটা দেশের সামনেই আগামী 28 এবং 29শে মার্চ একটা ধর্মঘট। আর এই ধর্মঘট নিয়ে কেন এবং কিসের উদ্দেশ্যে তা নিয়ে আমরা আলোচনা করব। আর আজকের এই আলোচনা আমাদের মধ্যে রয়েছেন সিআইটিউর সর্বভারতীয় সম্পাদক মণ্ডলীর সদস্য এবং সিআইটিউর রাজ্য সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে মহোদয়। মানিকবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আকাশের এই অনুষ্ঠানে। আমরা প্রথমেই জানতে চাইব যে আগামী 28 এবং 29শে মার্চ দেশব্যাপী যে ধর্মঘট, এই ধর্মঘট কেন? ধর্মঘট হল শ্রমিক শ্রেণীর আন্দোলনের একটা শেষ পর্যায়ের হাতিয়ার। চট করে কোনো ব্যাপারেই ধর্মঘট আহ্বান করা হয় না। যখন সরকার নির্বাক দর্শকের ভূমিকা হয়ে যায় বা যাদের কাছে তাদের সমস্যাগুলো বা দাবিগুলো পেশ করা আছে তারা নির্বিকার, তারা কথা বলতে চান না, তারা আলোচনা করতে চান না এবং বসতেও চান না, এবং একগুমি মনোভাব যখন নেয় তখনই কিন্তু শ্রমিক শ্রেণী বাধ্য হয় তার ধর্মঘটের যে হাতিয়ারটা, লড়াইয়ের হাতিয়ার, এটা সংগ্রামের একটা হাতিয়ার, এটাকে ব্যবহার করতে। এই ভারতবর্ষে ধর্মঘট 80-র দশকে একবার হয়েছিল, দেশব্যাপী ধর্মঘট, এবং গুলিয়ে চলেছিল, মারাও গেছে কয়েকজন। 1991 সালে ভারতবর্ষে যখন উদারীকরণের নীতি লাগু হয়, মানুষকে তখন স্বপ্ন দেখানো হয়েছিল এই দেশ উদারনীতি চালু হলে শিল্পে স্বয়ম্বর হবে, বিদেশ থেকে লোক নিয়ে আসবে, বেকার সমস্যার সমাধান হবে, দারিদ্রতার অবসান হবে, একটা সুখী সমৃদ্ধ ভারত গড়ে তোলা হবে। 1991 সালে উদারীকরণের নীতি যখন লাগু করা হয়, সেই বছরই ট্রেড ইউনিয়নগুলো বলেছিল যে এই উদারীকরণ পুঁজির বিশ্বায়ন হবে এবং পুঁজি এমন পর্যায়ে যাবে, ব্যাপক হয়ে যাবে, দেশের স্বনির্ভর অর্থনীতি বিপন্ন হবে, পরনির্ভরশীলতা বাড়বে, বেকার সমস্যা বাড়বে, দারিদ্রতা বাড়বে। এই বক্তব্য ট্রেড ইউনিয়নগুলো বলেছিল। তার প্রতিবাদে ধর্মঘটও শুরু করেছিল 1991 সালে। পর্যায়ক্রমে ভারতবর্ষে এই ধরনের 20টা ধর্মঘট হয়ে গেছে প্রতিবাদ স্বরূপ, এবং সেই ধর্মঘটগুলোতেই একই বক্তব্য বেরিয়ে আসে যে উদারীকরণের কুফল আজকে সমাজ হারে হারে বুঝতে পারছেন। একটা সময় যারা উদারীকরণকে সমর্থন করেছিলেন, সরকারের বক্তব্যকে বিশ্বাস করেছিলেন, আজকে তারা জীবনে অভিজ্ঞতার ভিত্তিতে বুঝতে পেরেছে কত বড় ভুল তারা করেছেন। এখন ভারতবর্ষ অবস্থাটা কি? অধিকাংশ শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, বড় শিল্পগুলো ধুঁকছে, এবং এখানে যারা কাজ করতেন তারা কাজ হারিয়েছেন, নতুন কর্মসংস্থানের সুযোগ কমে গেছে। সাধারণত কর্মসংস্থানের সবচেয়ে বড় ক্ষেত্র হল পাবলিক সেক্টর আন্ডারটেকিং, মানে অধিগৃহীত সংস্থাগুলো যেগুলো সরকারি পরিচালনাধীন থাকে। এটার সঙ্গে আবার জনস্বার্থ সংশ্লিষ্ট আছে কিন্তু, কারণ এখানে কর্মসংস্থান সুযোগ যেমন তৈরি হয়, দেশের মানুষের পরিষেবাটাকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায়। মানুষ এই পরিষেবাগুলো সরকার থেকে দাবি করতে রাখে, দাবি থাকে তাদের যে এবং আমরা এগুলো চাই পরিষেবাগুলো। এবং এই আইডিয়া থেকে কিন্তু গোটা পৃথিবীতেই এই পাবলিক সেক্টর আন্ডারটেকিং, মানে সোজা কথা জনপরিষেবার জন্যই এই পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলি গড়ে ওঠে, এবং এইগুলি সাধারণত দেশের যে সম্পদ এগুলিকে কাজে লাগিয়ে একটা স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার জন্য এটিকে ব্যবহার করা হয়। আমাদের দেশও একসময় কিন্তু সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় বড় ধরনের শিল্পগুলো গড়ে উঠেছিল। এটা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কথাই বলছি, রাশিয়ার কথা বলছি, এখনকারটা না, 90 দশকের আগের কথা বলছি। নেহরু যখন, জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখনই কিন্তু স্বনির্ভর অর্থনীতির স্লোগানটা উঠেছিল শিল্পে স্বয়ংবর হওয়ার জন্য। সহযোগিতাও নিয়েছিলেন, সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন। বড় বড় শিল্প কারখানা যেগুলো হয়েছে তাদের সহযোগিতা হয়েছে। কৃষিতে স্বনির্ভরতার প্রশ্ন আসলো, 80-র দশকে কিছু কাজ হয়েছিল এবং কৃষিতে কিছুটা স্বনির্ভরতা আসে, এবং এই ক্ষেত্রে লগ্নিকারক সংস্থা 1969 সালে ব্যাংক যখন অধিগ্রহণ করা হয়, এগুলো ছিল বেসরকারি, জনগণের টাকা লুট করতেন, হাওয়া হয়ে যেতেন, মানুষ সেই টাকা ফেরত পেতেন না। 1969 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, বামপন্থীদের সহযোগিতা নিয়ে তিনি ব্যাংক রাষ্ট্রায়ত্ত সম্পত্তিতে পরিণত করেছিলেন। আমাদের দেশে কৃষির ক্ষেত্রে একটা কর্মসংস্থানের অন্যতম ক্ষেত্র, এবং এখানেও কিন্তু ব্যাংকিং শিল্পের একটা বিরাট ভূমিকা আছে। লগ্নি লাগবে, লগ্নি ছাড়া হবে কি করে? সেখানে ব্যাংকের একটা ভূমিকা আছে। কৃষির যে উৎপাদন, যেটা আজকে স্বনির্ভরতা যতটুকু এসছে, এটার ক্ষেত্রে কিন্তু একটা ভূমিকা ছিল। এখন দেখা গেল যে এটা সবচেয়ে ভয়ঙ্কর
শিল্পে মন্দা, শিল্প অধিকাংশ বন্ধ হয়ে গেছে। বিদেশ থেকে যা প্রয়োজন সেটা নিশ্চয়ই আনতে হবে, কিন্তু যা আমার দেশে আছে আমি তার বিদেশ থেকে কেন আনবো? তাহলে আমার দেশে যারা কাজ করতেন, শিল্প কলকারখানায় যারা কাজ করেন, সেটা কিন্তু মার খাবে। কিন্তু আমাদের দেশ এমনভাবে উন্মুক্ত করে দিলেন উদারীকরণের নামে, যা বিদেশ থেকে আনার দরকার নেই তাও এসে ঢুকে বাজার দখল করে নিয়েছে। বাজারটা এখন তাদের কবজা চলে গেছে। এ থেকে আমাদের দেশের শিল্প কারখানাগুলো কম্পিটিশনে টিকতে পারেনি, মার খেয়েছে। এবং এটা নিয়মই, যে কোনো লোকটি যখন বাইরে থেকে আসে তখন প্রথমে একটু কনসেশন দেয়, সুযোগ দিয়ে মানুষকে। যেমন এই যে দেখবেন বড়শি দিয়ে মাছ ধরার আগে এটা চারা করে, কেন? ডেকে নিয়ে আসে মাছকে, তারপর টক টক করে ধরে। ঠিক এই ধরনের কিন্তু এই চারা করেছে মানুষের উপর। উদারীকরণের সুযোগে যারা এখন বাইরে থেকে আসে, প্রথম তারা কিছু বেনিফিট যেমনভাবে দেখাবে, মনে হয় যেমন এটা করবে বোধহয় একটা দারুণ সুযোগ পাবে, এবং এরপরে মার্কেটটাকে ক্যাপচার করে নেয়। মার্কেটটা যখন তাদের, মানে বাজারটা যখন তাদের দখলে চলে যায়, তখন কিন্তু তাদের আসল রূপটা বেরিয়ে আসে, যার ফল আজকে দেখছি জিনিসপত্রের দাম লাগাম ছাড়া কোনো লাগাম নেই। এবং এখন তো বাড়াটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, প্রতিদিন বাড়াটা মানুষের যেমন মনে হচ্ছে গা সহ ব্যাপার হয়ে যাচ্ছে। এভাবে চলতে পারে এভাবে। এটা কিছু উচ্চবিত্ত যারা আছে তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার না, কিন্তু সাধারণ মানুষের তো নাবিশ্বাস উঠে গেছে। আজকে যদি আপনি লক্ষ্য করি, ডালের দাম কত গুণ বেড়েছে। এখন তো ভোজ্যতার যেটা সর্ষের তৈরি, এগুলির দাম তো চরম পর্যায়ে চলে গেছে। পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, এটা স্বাভাবিক কারণে এটা ভাড়া বাড়ে, এটা মানুষের উপরে গিয়ে চাপ পড়ে। সেই গাড়ি ভাড়া বাড়ুক আর পণ্য পরিষেবা, পণ্য যেটা যাতায়াত করে সেখানে ভাড়া বাড়বে, এটা মানুষের উপরে, তো মানুষ কিন্তু সেটা দিতে হয়। এতে মূল্য বৃদ্ধির কিন্তু এটা একটা অন্যতম কারণ। গ্যাসের অবস্থাটা কি? গ্যাসটা সবটা অস্বাভাবিক দাম বেড়ে গেছে। এমন দিন আসছে মানুষরা রান্না করে খেতে পারবে না, কোথেকে সে গ্যাসের সিলিন্ডার কিনবে? এমনিতে নেই রোজগার, এমনিতে নেই কাজ, তারপর একটা গ্যাসের সিলিন্ডার কিনবে কোথেকে? আর বলছে সাবসিডি দেবো, আগে ক্যাশ টাকা দিয়ে কিনে নাও। তো সাবসিডি দিতে আগেই দাও, ক্যাশ টাকা দিয়ে যদি সে কিনতেই পারতো তাহলে তো তার পক্ষে জায়গা। এখন সাবসিডির অবস্থাটা কি? বলছে ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার ব্যাংকে যাবে। এখন এটা কমতে কমতে কেউ পায়, কেউ পায়ই না। এই যে ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার অনেকেই তো পায় না, আবার কেউ কেউ পায়, কিন্তু সংখ্যাটা, টাকার পরিমাণ যেটা কমাতে কমাতে প্রায় এখন একেবারে মিনিমাম একটা সামান্য দিচ্ছে নাম কষ্টে, এই অবস্থাটা। এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে আমাদের ভারতবর্ষে, আমাদের যদি বুঝতাম এই দেশটা কোনো কাঁচামাল নেই বা বনজ সম্পদ নেই, খনিজ সম্পদ নেই, তাহলে আমরা দরিদ্র হতে পারতাম। কিন্তু এত সম্পদ ভারতবর্ষে আছে যেটা অকল্পনীয়। মাটির নিচে আছে অফুরন্ত খনিজ সম্পদ, আছে বনজ সম্পদ যা পৃথিবীর অনেক দেশে নেই, আছে আমাদের দেশে মেধা সম্পন্ন মানুষ। এই মেধা এবং প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যদি পরিকল্পনা ঠিক মতো হতো, তাহলে এই দেশের দারিদ্রতা বেকার থাকার কথা না। সম্পদকে তো কাজে লাগাতে হবে। আজকে অবস্থাটা কি দেশে? এবং সেই সমস্ত প্রাকৃতিক সম্পদ বিদেশি জাতি তুলে দিচ্ছে, খনিগুলো একটার পর একটা বিক্রি করে দিচ্ছে। যেখান থেকে রয়্যালটি আসতো সরকারের, বিরাট পরিমাণ আয় হতো, লভ্যাংশ আসতো সরকারের, এগুলো বিক্রি করে দিচ্ছেন, কয়লা খনিগুলো। তারপর স্টিল ইন্ডাস্ট্রি যেটা ছিল লৌহ, এগুলো এখন অধিকাংশই ধুঁকছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা ভারত সরকারের সংস্থা, খুব ভালো স্টিল তার উৎপাদন করতেন, লাভজনক সংস্থা, এটাও শেষ করে দিয়েছে। রেল একসময় ভালো, এবং এটা পরিষেবা লাগবেই। নাগরিকদের সবচেয়ে বড়, আমাদের দেশের যে এখন পরিবহন ব্যবস্থা সবচেয়ে বড় মাধ্যম হলো রেল পরিষেবা। এবং রেলের অবস্থাটা কি? যেগুলি বাছাই করা যে সমস্ত রেলগুলো লাভজনক, এগুলি সমস্ত বেসরকারিতে তুলে দিচ্ছে। যে সমস্ত স্টেশনগুলো খুব বিজি স্টেশন, অত্যন্ত ব্যস্ত, এই স্টেশনগুলো বিক্রি করে দিচ্ছেন, রেলের জায়গা বিক্রি করছেন, লাইন ভাড়া দিয়ে দিচ্ছেন। এই যদি অবস্থা হয়, তো রেল পরিষেবা কোথায় গিয়ে দাঁড়াবে? এটাকে জনপরিষেবা থাকবে? জনপরিষেবা থাকবে না। রেল, বিমান পরিষেবা শেষ পর্যন্ত বিক্রি করতে করতে এয়ার ইন্ডিয়া, এক সময় এটা টাটার থেকে অধিগ্রহণ করেছিল ভারত সরকার, আমার দেশের কেন্দ্রীয় সরকার, এখন সে এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিয়েছে। আবার টাটা জলের দরে থেকে লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ জলের দরে নিয়ে গেছে, টাটা নিয়ে গেছে, বিক্রি করে দিয়েছে। আর কিচ্ছু নেই। কিন্তু তাহলে আকাশপথে যে পরিষেবাটা ছিল সেটা নেই আর এখন। তারপর স্থল পরিবহনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, যাত্রীদের জন্য এবং মাল পরিবাহী যে সমস্ত ব্যবস্থাপনাগুলো ছিল, যেমন স্টেট ট্রান্সপোর্টগুলো, এখন অধিকাংশ স্টেট ট্রান্সপোর্ট নেই। একমাত্র সাউথে কয়েকটা স্টেটে আছে, অধিকাংশ স্টেটে কিন্তু স্টেট ট্রান্সপোর্ট নেই।
জনপরিবহনের জন্য সস্তার মানুষ যে পরিষেবা সেগুলো নেই। তো এই হলো পরিবহন ক্ষেত্র। এখানে কিন্তু না করেও কিন্তু 10 থেকে 11 কোটি কর্মসংস্থানের সুযোগ ছিল। এখন আজকে অবশ্য কি পরিবহন ক্ষেত্রে একদিকে মানে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, স্পেয়ার পার্টসের দাম বৃদ্ধি, পরিবহন শিল্প ধুঁকছে, প্যাসেঞ্জার কমে যাচ্ছে, পণ্য পরিষেবা কমছে, এতে করে আলটিমেটলি কিন্তু অনেকে কিন্তু বসে গেছেন, তার কাজ হারিয়েছেন। তো খাবেটা কি করে, বাঁচবে কি করে? আরেকটা ক্ষেত্র যদি আমরা লক্ষ্য করি, সেগুলো যে যে সমস্ত ক্ষেত্রগুলো, তার মধ্যে পেট্রোলিয়াম সেক্টর, আমাদের দেশে মাটির নিচের থেকে যে গ্যাস এবং তেল যেটা তোলা হয়, এগুলো কিন্তু অধিকাংশ এখন ওএনজিসি শেয়ার বিক্রি করে দিয়েছে। এটা ভারতবর্ষের 1 নম্বর রত্ন। এখান থেকে কোটি কোটি টাকা লাভ আসতো, এই টাকা কেন্দ্রীয় সরকারের কোষাগারে জমা করতো এবং এই টাকা দিয়ে দেশের মানুষের কল্যাণে এটা ব্যবহার করা হতো উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, এবং সেই এটারও শেয়ার বিক্রি করে দিচ্ছে। এটা লাভজনক সংস্থা। সেকেন্ড যেটা ভারতবর্ষের অন্যতম, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, উচ্চ পরিবাহী লাইন, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিদ্যুৎ যারা নিয়ে যায়, এটাও কিন্তু অত্যন্ত লাভজনক সংস্থা ছিল, এটারও শেয়ার বিক্রি করে দিচ্ছে। এই হলো গিয়ে অবস্থাটা। এবং এই ধরনের যে সেক্টরগুলো যেগুলো লাভজনক ছিল, যেখান থেকে সরকারেরও আয় আসতো এবং আমাদের বাজেটের মধ্যে টাকা ঢুকতো, একদিকে ট্যাক্স, অন্যদিকে লভ্যাংশ, দুটো ঢুকতো, এবং এগুলো যদি বিক্রি করে দিত, সরকারের আয়ের উৎসটা কি কোথায় থেকে থাকবে? আয়ের উৎসটার জন্য তখন কি করবে? এইখানে যে আয়টা আসতো, এই আয়টা কিন্তু বাজেটে ঘাটতি দেখা দেবে। এই ঘাটতি পূরণ করার জন্য ধরো আমজনতার উপরে উঠে ট্যাক্স বসিয়ে দিচ্ছে, নানা ধরনের কর, এবং করের মধ্যে এখন চালাকি সমস্ত, যেটা আর কি প্রত্যক্ষ কর একটা আছে, একটা পরোক্ষ কর। চালাকিটা যেটা হলো, প্রত্যক্ষ করটা না বসিয়ে পরোক্ষ করটা বসিয়ে দিচ্ছে, যেটা মানুষ বাজারে গেলেই, এবং এর মধ্যে করটা ঢুকিয়ে দেওয়া আছে, এবং সেটা ছোট্ট করে লেখা থাকে ইনক্লুসিভ ট্যাক্স, খুব ছোট করে লেখা থাকে, চশমা থাকা দেখা যাবে না। এবং এই ধরনের পরোক্ষ কর কিন্তু মারাত্মকভাবে বসিয়ে দিচ্ছে মানুষের উপরে। সেটা কে দিচ্ছে? এমনি দিনে আয়, তার মধ্যে কিন্তু সাধারণ মানুষকে, আমজনতাকে এই ট্যাক্সটা দিতে হচ্ছে। তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থাটা কে তৈরি করলো? উদারীকরণের কুফল। এবং এটার সঙ্গে পাল্লা দিয়ে যেটা এখন উদারীকরণ যেটা বলেছে যে সরকার শুধু শাসন করবে, সরকার এখন পরিষেবা দেওয়ার দায়িত্ব নেই, এটা যার যার তার, যার পয়সা আছে সে পরিষেবা, যার নেই, যার রোজগার নেই, এটা সরকারের কোনো দায়িত্বে পড়ে না। তো সরকার কি শুধু শাসন করার জন্য, পরিষেবা দেওয়ার জন্য, মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা থাকবে না? এবং এইখানে একটা কথা বুঝতে হবে, এই যে আইডিয়াটা, এই ধরনের যে যে সংস্থাগুলো তৈরি হয়েছিল একটা স্বনির্ভর অর্থনীতির বুনিয়াদকে শক্তিশালী করার জন্য। আজকে স্বনির্ভর অর্থনীতিটা বিপন্ন, দেশ বিপন্ন, মানুষ বিপন্ন, স্বনির্ভর অর্থনীতি বিপন্ন। এবং এই যে জলবন্দরগুলো তৈরি হয়েছে কার পয়সায়? মানুষের পয়সায়। তো জলবন্দর 6টা অলরেডি বিক্রি করে দিয়েছেন, জলবন্দর যেখানে জাহাজ নোঙর টোঙর করে ইত্যাদি। এয়ারপোর্টগুলো কার পয়সায় তৈরি হয়েছে? জনগণের পয়সায়। এবং সেই এয়ারপোর্টগুলো অলরেডি 6টা এয়ারপোর্ট বিক্রি হয়ে গেছে, আরো 6টা টেন্ডার প্রসেস চলছে, বিক্রি করে দেবেন এয়ারপোর্টগুলো। তারপরে যদি আমরা দেখি, শুধু তাই না, স্টেডিয়াম তৈরি হয়েছে। এবং সেদিন আমি দেখলাম জওহরলাল নেহরু স্টেডিয়াম দিল্লিতে বিশাল পরিমাণ টাকা দিয়ে তৈরি হয়েছে। এটা নাকি ভাড়া দিয়ে দেবেন, ভাড়ার নয় মানে বিক্রি হয়ে যাবে আর কি, ধীরে প্রথম ভাড়া, তারপরে আস্তে আস্তে বিক্রি হয়ে যাবে এগুলো। এবং এ করতে করতে দেখা যায় যে জায়গা বিক্রি শুরু করে দিয়েছে। এগুলো তো করছেনই, সঙ্গে জায়গা বিক্রি করে দিচ্ছেন। এবং এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর যেখানে যাচ্ছেন এখন, যেটা অর্থনীতির ক্ষেত্র, একটা দেশের অর্থনীতির ক্ষেত্র, ব্যাংকিং পরিষেবা। যেমন ব্যাংকগুলো 69 সালে যখন করা হয়, এতে আমাদের দেশে 26টা 27টা ব্যাংক ছিল, যেগুলি জাতীয়কৃত ব্যাংক, সরকারের ব্যাংক। এখন দিয়ে করলো কি তারা, ব্যাংকে ব্রাঞ্চ, যেখানে বলছে যে ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে হবে। আচ্ছা, ব্যাংকিং সিস্টেমে যদি লেনদেন করতে হবে, ব্যাংক লাগবে গ্রামের মানুষের কাছে। এখন আমি ব্যাংকের লেনদেন করতে গিয়ে আমি মানে 100 টাকা খরচ করে 50 টাকা ব্যাংক থেকে তুলতে যাবো, এটা হয় নাকি? এবং সেখানে অধিকাংশ রাজ্যে ব্রাঞ্চ সংখ্যা কমিয়ে দিচ্ছেন। এখন তারা করলেন কি, ব্যাংকগুলোর থেকে এই দেশের পুঁজিপতিরা বিরাট পরিমাণ টাকা, হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা, এই পরিমাণ হলো 9.5 লক্ষ কোটি, 9.5 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে ব্যাংক থেকে, নিয়ে এই টাকাগুলি ফেরত দেননি। এটা কিন্তু সাধারণ মানুষ না, এই দেশে মুষ্টিমেয় কিছু পুঁজিপতি ব্যাংক থেকে টাকাটা নিয়ে ফেরত দেননি। এবং এতে ব্যাংকগুলো খুব খারাপ হচ্ছে। ব্যাংকের টাকা তো আর ব্যাংকের নিজের টাকা না, এগুলি জনগণের জমাকৃত টাকা। সাধারণত ব্যাংকের নিয়ম হলো 60-40, এবং 60% লগ্নি করতে পারে, 40% তাদের হাতে থাকে। এই হলো গিয়ে ব্যাংকের সিস্টেম, যতটুকু জানে। এটাকে সিডি রেশিও বলছে আর কি।
এবং এই যে ঘটনাটা সেখানে গিয়ে দেখা গেল যে ব্যাংকের ক্ষেত্রে গিয়ে দেখে কিছু ব্যাংকে ঋণ নিয়ে মেরে দেওয়াতে ব্যাংকগুলো রুগ্ন হয়ে গেল। এখন সরকার করলেন কি, এই ব্যাংকগুলোকে তুলে দিয়ে যে ব্যাংকগুলো সুস্থ তার সঙ্গে নিয়ে মিশিয়ে দিয়েছেন। 27টা ব্যাংকে 12টাতে নিয়ে গেলেন। এখন শুনছি 12টা ব্যাংকের 5টা ব্যাংকে নিয়ে যাবেন। তাই এই 5টা ব্যাংকে নিয়ে এরপরে কি করবে, শেয়ার বিক্রি করে দেবে। বিদেশি ব্যাংকিং ব্যবস্থা ভারতবর্ষে ঢুকবে, আমার দেশের ব্যাংকগুলো রুগ্ন হবে এবং আমার দেশের মানুষের যে ব্যাংকে জমাকৃত টাকা তার কোনো গ্যারান্টি থাকবে না। এখন তো অলরেডি একটা বিল তারা পার্লামেন্টে পাশ করাতে চাইছেন, সেটা কি, যার যত টাকাই জমা থাকুক, কোনো ব্যাংক যদি সে নিজেকে ডিক্লেয়ার করে আমি দেউলিয়া হয়ে গেছি, আমার শেষ অবস্থায় পৌঁছে গেছি, তাই সেই ব্যাংকের কাছে কি আপনি টাকা দাবি করতে পারবেন না। টাকা দাবি করলেও ইন্স্যুরেন্স করা থাকবে কিছু টাকার, ধরুন আপনার 5 কোটি টাকা জমা আছে, ইন্স্যুরেন্স করা থাকবে 5 লাখ বা 10 লাখ বা 20 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স থাকবে, ব্যাংক করবে ইন্স্যুরেন্সটা, আপনি ওই টাকাটা ফেরত পাবেন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, বাকি টাকা কিন্তু পাবেন না ফেরত। এই যে দেশের অগণিত মানুষের যে জমাকৃত টাকা ব্যাংকে আছে, সেই ব্যাংক যদি মার খায়, এই টাকা কার মার খাবে? আমজনতা, জনসাধারণের। তো এই যে একটা অর্থনীতির ক্ষেত্রকে শেষ করে দিচ্ছেন, তো ভালো না। এবং ব্যাংক তো লাভজনক সংস্থা ছিল, এখান থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকার ঋণও নিতে পারতেন এবং মানুষ এখান থেকে ঋণ নিয়ে বেকার সমস্যার সমাধান করতে গেলে ব্যাংককে বাদ দিয়ে এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব হয়, কোনো অবস্থাতেই সম্ভব না। একটা ছোটখাটো কিছু করতে চায় একটা বেকার যুবক, তাকে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেটা করতে হবে। ব্যাংক যদি বেসরকারি হাতে যায় তখন কিছু সেই সুযোগটা থাকবে। এই যে বেসরকারি ব্যাংক ভালো ভালো বলছে, যেমন বন্ধন ব্যাংক, সুদের পরিমাণ কি সিরিয়াস অবস্থা, হিসাব করলে বিশাল পরিমাণ। এবং সরকারি ব্যাংক থেকে যে কম সুদে যে সুযোগটা পাওয়া যায়, বেসরকারি ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা থাকবে না, সুদের পরিমাণ অনেক বাড়বে সাধারণ মানুষের। তো এটা আম জনতা, বেকার যারা আছে, বিশাল যারা স্বনির্ভরতা বলছেন, স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে গেলে ব্যাংকে বাদ দিয়ে এটা সম্ভব না, এটা কোনোদিনই সম্ভব না ব্যাংকে বাদ দিয়ে। আরেকটা ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে যদি লক্ষ্য করি আমরা, এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, 4টা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বিরাট লাভজনক। এই এলআইসি থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বিশাল পরিমাণ টাকা নেয়, খুব কম সুদে তারা টাকা দেয় দেশের উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য, পরিকাঠামো গড়ে তোলার জন্য। সেই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পৃথিবীর যতগুলো কোম্পানি আছে তার মধ্যে আমাদের এলআইসি একটা অন্যতম কোম্পানি, ভারতবর্ষের এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। এবং এদের বিশাল পুঁজি, এদের গ্রাহক সংখ্যা যা শুনেছি আমি 41 কোটি গ্রাহক, বিশাল ব্যাপার, বিশাল তার নেটওয়ার্ক। এই লাভজনক এই সংস্থাটাকে, এটা বেসরকারি কতগুলো ওই এসছিল, এগুলো টাকা পয়সা মেরে টেরে এমন জায়গা আছে মানুষের কোনো কনফিডেন্স নেই। এই যে টাটা, রিলায়েন্সের কতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি, এরা প্রিমিয়ামটা নেয় আর মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু মানুষকে ক্ষতিপূরণটা দেয় না। কৃষিক্ষেত্রে তো এই ধরনের অনেক ঘটনা আছে, কৃষিক্ষেত্রে ইন্স্যুরেন্স নিয়ে করবে, এরপর গিয়ে ওই ক্ষতিপূরণ দেবে না। তো এই জায়গাতে গিয়ে কিন্তু আমাদের জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, সাধারণ বীমা যেগুলো 4টা সংস্থা আছে এরকম, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন 5টা, এই সংস্থাগুলো কিন্তু আর্থিক ক্ষেত্রে একটা অন্যতম ইয়ে ছিল। আমাদের রাজ্য তো, আমরা রাজ্য সরকার এলআইসি থেকে টাকা নিয়েছি একটা সময়, আমরা যখন গভর্নমেন্টে ছিলাম, পরিকাঠামো গড়ে তোলার জন্য। এবং এই যে সংস্থাগুলোকে আজকে বিক্রি করে দিচ্ছে, তুলে দিচ্ছে বেসরকারি হাতে, কি দাঁড়াবে দেশের অবস্থাটা আগামী দিন? তাহলে অর্থনীতি মেরুদণ্ডিত হয়ে যাবে। আর্থিক ক্ষেত্র যদি সবটা বেসরকারি হাতে চলে যায়, সরকারি কোনো নিয়ন্ত্রণ না থাকে, তো সরকারের অবস্থাটা কি দাঁড়াবে? সরকারি নিয়ন্ত্রণ মানে জনগণের নিয়ন্ত্রণ, সরকারি নিয়ন্ত্রণ না থাকা মানে জনগণের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তাহলে এই নিয়ন্ত্রণটা কার হাতে যাচ্ছে? জনগণের হাতে না, কিন্তু মুষ্টিমেয় একচেটিয়া পুঁজি, বহুজাতিক সংস্থা, বিদেশি পুঁজি, তাদের হাতে কিন্তু নিয়ন্ত্রণটা যাচ্ছে। তো দেশটাকে কন্ট্রোল করছে কে? দেশকে এখন দেশের মধ্যে একটা সুন্দর একটা সমন্বয় গড়ে উঠেছে। সমন্বয়টা কিসের? বিদেশি পুঁজি, দেশীয় পুঁজি, বহুজাতিক সংস্থা, সঙ্গে সাম্প্রদায়িক শক্তি, এখন যারা কেন্দ্রের সরকার চালায়, সাম্প্রদায়িক শক্তি, এবং এদের মধ্যে গিয়ে একটা সমন্বয় গড়ে উঠেছে। এরা এখন আর সঙ্গে প্রশাসনকে যুক্ত করেছে। সরকার মানে প্রশাসন, এবং একটা ত্রয়ী সমন্বয়ে গড়ে উঠে কিন্তু দেশের অর্থনীতি থেকে আরম্ভ করে সমস্ত কিছু কন্ট্রোল করছে। দেশের জনগণ কিন্তু এটা কন্ট্রোল করছেন না, কন্ট্রোল করছেন তারা। দেশে কোন জিনিসের উপরে ট্যাক্স বসবে, কোন জিনিসে ছাড় দেবে, কোথায় কি অবস্থাটা হবে, সবটা নিয়ন্ত্রণ করছে তারা। এটার পেছনে কারণ কি? রাজনৈতিক দল ছাড়া তো সরকার চলে না, গ্রাম পঞ্চায়েতও চলে না। গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব যদি আমরা ধরি, বা নগর থেকে শুরু করে গ্রাম, যত বডিগুলো আছে, নির্বাচিত বডিগুলো, এগুলি কোনো না কোনো রাজনৈতিক দলের দায়িত্বে থাকে। যেই রাজনৈতিক দলের দায়িত্বে থাকে, সেই রাজনৈতিক দলের চিন্তা ভাবনা, তার কর্মসূচি কিন্তু
প্রতিফলন ঘটে সরকারি সিদ্ধান্তে। রাজনৈতিক সিদ্ধান্তটাই সরকারি সিদ্ধান্তে রূপান্তরিত হয়। তাহলে আজকে যে দেশে কোটি কোটি বেকার এবং পাশ করে বসে আছে, কোনো ভবিষ্যৎ তাদের সামনে নেই। সরকারি সংস্থাতে প্রায় চাকরি বাকরি বন্ধ করে দিয়েছে। এখন বলছে যে আমাদের দায়িত্ব নেই এগুলি। দেখবেন যে অফিস কাছারি এগুলি গুটিয়ে নিচ্ছে, কোনো এক্সপান্ড হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের অধিকাংশ অফিস গুটিয়ে নিয়েছেন, 3টা 4টা 5টা ডিপার্টমেন্টে ক্লাব করে একটা ডিপার্টমেন্ট করে দিয়েছেন। এটা যে বামফ্রন্ট সরকার না, যে জেলা বাড়াও, মহকুমা বাড়াও, ব্লক বাড়িয়ে দাও, পঞ্চায়েত বাড়িয়ে দাও, ভিলেজ কমিটি বাড়িয়ে দাও। এতে কি হবে? কিছু লোকের কর্মসংস্থান হবে, পরিষেবাটা মানুষের হাতের কাছে বসবে। বামফ্রন্ট সরকার যেভাবে এই রাজ্যে কাজ করেছে। কিন্তু এখনকার যে কেন্দ্রের যে সরকার বা রাজ্যের যে সরকার, তাদের কিন্তু ভাবনা নেই। এবং এই ধরনের যদি কিছু ব্যবস্থাপনা না, তো একদিকে মানুষ পরিষেবা পারে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আমরা লক্ষ্য করছি এখন যে 44টা শ্রম আইন ছিল। এটা ব্রিটিশ শাসিত ভারতবর্ষে 1926 সালে প্রথম ট্রেড ইউনিয়ন অ্যাক্ট তৈরি হয়। তারপরে পর্যায়ে অনেকগুলো ট্রেড ইউনিয়নের জন্য আইন তৈরি হয়, ফ্যাক্টরি বয়লার্স অ্যাক্ট থেকে শুরু করে নানা ধরনের আইনগুলো তৈরি হয়। তারও ওয়ার্কম্যান কম্পেনসেশন অ্যাক্ট, যেখান থেকে সুযোগ সুবিধা পায়, অ্যাক্সিডেন্টাল বেনিফিট এগুলো পায়। এই ধরনের 44টা আইন ছিল, যে আইনগুলোর মধ্যে কিছু রক্ষা কবচ ছিল। যারা শ্রমের বিনিময়ে কাজ করেন, মজুরি পান, তাদের চাকরির গ্যারেন্টি এবং তাদের স্বাস্থ্যের নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিধি প্রকল্প, মানে 60 বছর পর্যন্ত রিটায়ারমেন্টে যাবে, সে তো দেশের জন্য, মানুষের জন্য সারা জীবনটা দিয়েছেন। তাহলে 60 বছর পর তো তার একটা দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। সেখানে পেনশন বেনিফিট এগুলো ইত্যাদি ছিল। এখন সমস্ত কিছু তো তছনছ করে দিয়েছে, একেবারে তছনছ। 44টা শ্রম আইনকে করে দিয়ে 32টা মতো শ্রম আইন তুলিয়ে দিয়েছেন। তুলে সেখানে 4টা শ্রম কোড চালু করেছেন। এই শ্রম কোডের ভূমিকাটা কি? শ্রম কোডে সেখানে বলে দিয়েছে পরিষ্কারভাবে, যে শ্রম কোডে বলে দিয়েছে যে এখন ধর্মঘট করতে গেলে মালিকের থেকে নাকি অনুমতি নিতে হবে। মালিক বলবে আমার বিরুদ্ধে ধর্মঘট করো, এটা হাসির খোরাকে না এটা। এবং সেখানে গিয়ে লক্ষ্য করা গেছে ধর্মঘট একটা অধিকার, তার একটা প্রতিবাদের অধিকার। এবং সেখানে গিয়ে একটা ইউনিয়ন করতে গেলেও সেখানে আগে যে সিস্টেমটা ছিল ইউনিয়ন করা, সেটা তুলে দিয়েছেন। এখন একটা সংঘবদ্ধ হওয়া তার একটা অধিকার, কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট। কিন্তু সংঘবদ্ধ হওয়া এবং অন্যায় প্রতিবাদ করা, দাবি দেওয়া জানানো, দর কষাকষি করা, অর্থাৎ শ্রমিকরা দাবি বলবে এত, মালিক বলবে এত দেবো, সরকার আবার মধ্যস্থতা ভূমিকা নেবে। এটাকে বলে বার্গেনিং, দর কষাকষি। এই দর কষাকষির মধ্য দিয়ে কিন্তু একটা ফয়সালাতে আসে, ফয়সালা মজুরি বৃদ্ধি হয়, কখনো সুযোগ সুবিধাগুলো আসে। এটা কিন্তু তার রাইট, এটা শ্রম আইনই ছিল। এখন এগুলো এই রাইট থাকছে না, এই রাইটটা থাকছে না। যেখানে যেখানে এগুলো সরকার নিয়ন্ত্রকের ভূমিকা নিত, এখানে এই সরকার শব্দটা তুলে দিয়ে এখানে মালিক শব্দটা ঢুকিয়ে দিয়েছে। এখন মালিক এবং এগুলি তুলে দিয়ে 4টা কোডে পরিণত করেছে। যেই কারণে কোডের মধ্যে এখন পার্মানেন্ট নামের শব্দটা প্রায় উঠে গেছে। একটা আমি 10 বছর কাজ করলাম, তো তার তো একটা মনে আকাঙ্ক্ষা থাকে যে আমি মানে পার্মানেন্ট হচ্ছি। এখন যে কাজ করে সে কালকে তার কাজটা থাকবে কিনা কোনো গ্যারেন্টি নেই, কিন্তু টোটালি অনিশ্চয়তা, একদম অনিশ্চয়তার মধ্যে। এখন নাম তো নানা ধরনের নাম এসে গেছে। আউটসোর্সিং একটা শব্দ বের করেছিলেন, আউটসোর্সিং। তারপর নানা ধরনের অস্থায়ী কর্মী এগুলি চালু করেছেন। এটা করে ক্ষান্ত হননি কিন্তু। এবং সেখানে গিয়ে কিন্তু কন্ট্রাক্ট ব্যবহারের একটা আইন ছিল, কন্ট্রাকচুয়াল অ্যাক্ট যেটা ছিল। এই অ্যাক্টের মধ্যে কিন্তু কন্ট্রাক্ট ব্যবহারের ক্ষেত্রেও যারা কাজ করতেন কন্ট্রাক্টে, শ্রমিক কর্মচারী, তাদের জন্য কিছু প্রভিশন ছিল। কিন্তু এগুলো কিন্তু এই আইনটাও শেষ করে দিয়েছেন। এখন সেখানে গিয়ে অনেকটা নতুন শব্দ বের করেছেন, অ্যাপ্রেন্টিস। অ্যাপ্রেন্টিস মানে শিক্ষানবিশ। কত বছর? 10 বছর, 15 বছর শিক্ষানবিশ। তারপরে ছাঁটাই করে দিন, তুমি তো শিক্ষানবিশ, তুমি তো আমার এমপি না, তুমি শিক্ষানবিশ। নতুন অ্যাপ্রেন্টিস শব্দ। এই যে সুযোগগুলো শ্রম আইনে আমার চাকরি নিশ্চয়তা, মজুরি নিশ্চয়তা, আমার উপর যদি অন্যায় অবিচার হয় প্রতিবাদ করার অধিকার, এই যে শ্রম আইনে যে স্বীকৃতিগুলো ছিল, এবং আমার 60 বছর পর বেনিফিট পাওয়া, অ্যাক্সিডেন্টাল বেনিফিট, কোনো দুর্ঘটনাজনিত কারণে বেনিফিট পাওয়া, এবং স্বাস্থ্য সুরক্ষা, এবং সেখানে স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বেনিফিটের সুযোগ ছিল, যে প্রভিশনগুলো ছিল, এগুলিকে গুটিয়ে ফেলেছে। সব গুটিয়ে এগুলিকে তছনছ করে দিয়েছে, করিয়ে দিয়ে এগুলিকে লিমিটেড একটা জায়গায় নিয়ে এসছে। এই কারণে তো শ্রমিকরা আজকে এবং শ্রমজীবী যারা কর্মচারী সকলে আজকে এটা বিরোধ করেছে, যে এটা কি করেছে, তো সর্বনাশ করে দিয়েছে এটা। কাজে এটা সম্পূর্ণ মালিকের কাছে আত্মসমর্পণ করেছে সরকার, সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে মালিকদের কাছে। এবং শ্রমিকদের যে তাদের
অধিকারটাকে তছনছ করে দিয়েছে, অধিকারটাকে। এই কারণেই বলছে যে সব দিক থেকে চিৎকার উঠেছে যেটা প্রতিবাদ। এমনকি বিজেপির যে সংগঠন, যদিও বিজেপি বলবে না, এটা আরএসএস এর সংগঠন, আরএসএস এর সংঘ, ভারতীয় মজদুর সংঘ, তারাও কিন্তু বলছে যে শ্রমকোডটা ভালো হয়নি এবং শ্রমকোডটা কিন্তু শ্রমশক্তি বিরোধী, তারাও কিন্তু বলছেন, কিন্তু রাস্তায় নামতে চায় না, আর কি রাস্তায় নামতে চায় না এটা, কিন্তু তাদেরও রাস্তায় নামা উচিত। আমি শুধু বললাম এটা খারাপ, খারাপ বলে ঘরে বসে থাকলে হবে না, তার তো প্রতিবাদ করতে হবে এবং প্রতিবাদে তো সামনে হওয়া উচিত। কাজে আমাদেরও আবেদন রইল, 10টা ট্রেড ইউনিয়ন তো এক জায়গায় চলে এসছে, এরা কিন্তু নীতিগত প্রশ্নে, আদর্শগত প্রশ্নে কারো কারো ইয়ে থাকতে পারে, কিন্তু সাধারণ আম জনতার স্বার্থে কিন্তু তারা একটা ঐক্যবদ্ধ মঞ্চে এসছে। 50টার উপরে ফেডারেশন যেগুলো, তারাও একটা মঞ্চে এসছে, কিন্তু সমস্ত ফেডারেশন। এই যে স্ট্রাইকটা, ধর্মঘটটা, এটা কিন্তু যার যার কল, 10টা ট্রেড ইউনিয়ন যৌথ কল, আবার ফেডারেশনগুলো যার যার কল, যে ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন তাদের একটা সেপারেট কল আছে, বিএসএনএল এর সেপারেট কল আছে, এরকম যে ফেডারেশনগুলো আছে তাদের কিন্তু সেপারেট কল, এই যে 28-29 যে ধর্মঘট ডেকেছেন, সেপারেট কল, এবং তাদের আবার নিজস্ব কিছু দাবি আছে। 12টা হলো কমন ডিমান্ড, 12টা হলো কমন ডিমান্ড, এর সকলে আছে, মূল্য বৃদ্ধি থেকে আমি যেগুলো কিছু আর যার যার সেক্টর ভিত্তিক যে ক্ষেত্রে কাজ করেন সেই ক্ষেত্রে কতগুলো সমস্যা আছে, এবং সেই ক্ষেত্রের যে সমস্যাগুলো আছে সেটার জন্য কিন্তু আলাদা একটা ইয়ে করা হয়েছে, এবং এটা মিলিয়ে কিন্তু ক্ষেত্রভিত্তিক দাবিগুলো নিয়ে এই ধর্মঘটটা আহ্বান করা হয়েছে। কিছুদিন আগে ব্যাংক ধর্মঘট হয়েছিল, তো সেই ক্ষেত্রে বছর 28 এবং 29 মার্চ ব্যাংক কর্মীরাও কি এতে সামিল? হ্যাঁ, তারা আলাদাভাবে ধর্মঘট ডেকেছেন, তারা আলাদাভাবে সেখানে নেমেছেন, একই ডেটে ধর্মঘট, ব্যাংকে তারাও রেখেছেন ধর্মঘট। এরকম সমস্ত ফেডারেশনগুলো, 50টা উপরে ফেডারেশন, যেমন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, সারা ভারতবর্ষে যারা রাজ্য সরকারের কর্মচারী যারা এবং শিক্ষক, তাদের ফেডারেশনগুলো আছে, তারাও আলাদা কল দিয়েছে, তারা অলরেডি নোটিশ দিয়েছেন। তো আবার সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমপ্লয়িজ ফেডারেশন, তারাও এই ধর্মঘটে সামিল দিয়েছেন, তাদের কল যার যার সেপারেট, কিন্তু ডেট কমন, 28 এবং 29 কমন ডেটে আর কি, একটা আন্ডারস্ট্যান্ডিং। তারা বুঝতে পারছেন আমার মেইন যে ডিমান্ড, সেই ডিমান্ডগুলো তো কমন, সবাই ডিমান্ড কিন্তু অধিকাংশ কমন, আর তারপরে কিছু সেক্টর ভিত্তিক আলাদা সমস্যা আছে, সেগুলিকে যুক্ত করে বলা হয়েছে যার যার সেক্টর ভিত্তিক সমস্যা তোমরা যুক্ত করে নাও, কিন্তু সেম ডেটে সবাই মিলে একসঙ্গে নামি। কারণ আক্রমণটা কিন্তু সেন্ট্রালি একটা জায়গাতে হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট তার পার্লামেন্টকে ব্যবহার করে সংখ্যাগরিষ্ঠতা জোরে সমস্ত আইনগুলো একটা পর একটা লাগু করছে। যেমন বিদ্যুৎ ক্ষেত্র, এই যে কৃষকরা আন্দোলন করছে, শ্রমিকরা আন্দোলন করছে, এবং সমস্তটা বিদ্যুৎ ক্ষেত্র অবস্থাটা কি, এটা তো শেষ করে দিয়েছি বিদ্যুৎ ক্ষেত্রটাকে, এটা স্বনির্ভর অবস্থাতে চলে এসেছিল। কিন্তু আমাদের ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি, গ্যাস বেসড এবং কোল বেসড, কয়লা দিয়ে যারা, এটা ভারতের সবচেয়ে বড় কোম্পানি, লাভজনক। তার হাইড্রো পাওয়ার, জল থেকে যারা বিদ্যুৎ উৎপাদন করে, হাইড্রো, এনএসপিসি যেটাকে বলা হয়, নর্থ ইস্টের 7টা স্টেটে যে নর্থ ইস্ট ইলেকট্রিক্যাল পাওয়ার কোম্পানি নিপকো, এটু লাভজনক, এবং তারা গত বছর আগের বছর নেট প্রফিট করেছে 500 কোটি টাকা, নেট প্রফিট করেছে। এই 3টা সমস্ত বিক্রি করে দিচ্ছে বিদ্যুৎ ক্ষেত্র। কার হাতে দেবে? এগুলি রিলায়েন্স কিনে নিয়ে যাবে জলের দামে, এটা জনগণের টাকায় তৈরি, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে কিন্তু এগুলি জনগণের টাকায় তৈরি হয়েছে। এগুলি সব বেসরকারিতে তুলে যাবে, রিলায়েন্স নেবে, আম্বানি নেবে, আদানিরা নেবে, এবং এরা নিয়ে সমস্ত এগুলো ব্যবহার করবে। এরপরে গিয়ে মানুষের থেকে বেশি দামে এটা করে তাদের সুবিধার জন্য বিদ্যুৎ আইনটাকে সংশোধন করছেন। কি সংশোধন করছেন বিদ্যুৎ আইনে? যে এগুলো বন্টন এবং পরিবাহীর ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকা উচিত না। বিদ্যুৎ বন্টন এবং পরিবাহী মানে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে বিদ্যুৎটা নিয়ে যায়, এখানে বেসরকারি ক্ষেত্র ঢুকবে, এখানে সরকার কোনো নিয়ন্ত্রণ রাখতে পারবে না। আর বন্টন মানে এই যে যেখানে যেখানে বিদ্যুৎ দেওয়া হয়, যেটা পরিবাহী লাইনের মাধ্যমে আসে, তারপর সেটাকে বন্টন করে, একটা উৎপাদন, বন্টন আর পরিবাহী। এখন উৎপাদনে তো বেসরকারি ক্ষেত্র ঢুকিয়ে গেছে, আগে বেসরকারি ক্ষেত্র ঢুকে গেছে উৎপাদন, এখন গিয়ে পরিবাহী ব্যবস্থা সেটা ছিল, সেটার মধ্যে ঢুকে গেছে পরিবাহী ব্যবস্থা, পাওয়ার গ্রিডের শেয়ার বিক্রি করে দিচ্ছে, অথচ এটা বিরাট প্রফিটেবল, বিশাল তার নেটওয়ার্ক। এবং তারা শুধু এটা না, কিন্তু তারা কিন্তু টেলিকমিউনিকেশনও কিন্তু তাদের এগুলি টাওয়ারগুলি ব্যবহার করেছে টেলিকমিউনিকেশনে, তাদের বিশাল সম্পত্তি এই পাওয়ার গ্রিডে শেয়ার বিক্রি করে দিচ্ছে এটা। এবং এটা কি হবে, এই যে এই যিনি গ্রাহক যারা বিদ্যুৎ ব্যবহার করে, সেটা শিল্পের ক্ষেত্রেও আপনি বাড়িতে ব্যবহার করেন বা পানীয় জলের জন্য, জলসেচের জন্য, সেখানে কিন্তু পরিবাহীর একটা টাকা ধার্য করা থাকে। বিদ্যুতের দামটা যখন নির্ধারণ হয়,
পরিবাহী টাকাটা ধরা থাকে। এবং সেই পরিবাহী ব্যবস্থা যখন বেসরকারি হাতে যাবে তখন কিন্তু দামটা বেড়ে যাবে, দামটা বেড়ে যাবে সেখানে। এবং এই পরিবাহী ব্যবস্থা তার বন্টন গিয়ে যখন এটা বেসরকারি হাতে যাবে, যখন আমাদের রাজ্যে আমরা দেখলাম ফ্রান্সিসির নামে, এটা বাংলাটা কি সহায়তার নামে টেন্ডার করে 5টা ডিভিশন তুলে দিয়েছেন। মানুষের তো না বিশ্বাস উঠে গেছে যে 5টা ডিভিশন তুলে দিয়েছেন, এখানে কি বিদ্যুতের দাম কমেছে না বেড়েছে? বেড়েছে, ডাবল বিল আসছে মানুষের বক্তব্য। আর ইভেন একটা কল করলেও তাকে সে কলের পয়সাটা তাকেই দিতে হচ্ছে কল করলে। এবং এই যেটা পড়েছে এখানে, তারা বলছে যে এখানে দেখবেন যে 2014 পরে আমরা বিদ্যুৎ দাম বাড়াই, তারা এসে বলছে আমরা তো বাড়াইনি। তারা কি করেছে, তারা ডিউটি বসিয়েছে। ডিউটি, এটিও একটা সুদ। ডিউটিটা কে দেবে? এটা ডিউটি নিগম দেবে। তাহলে নিগম কোথেকে দেবে? বিদ্যুৎ নিগম কোথেকে দেবে? কনজিউমার উপরে পাস করে দেবে। কনজিউমার উপরে, তো এটা দাম বাড়বো না? দাম বাড়বো। এবং এখানে বিদ্যুতের আইনটা নিয়ে যে চিৎকারটা শুরু হয়েছে, ক্রস সাবসিডি তুলে দিচ্ছে। ক্রস সাবসিডি মানে কি? ক্রস সাবসিডি হলো একটা টোটাল ম্যান পাওয়ার, বিদ্যুৎ কেনা এবং তার উৎপাদন সব খরচটা মিলিয়ে তখন রেগুলেটরি কমিশন একটা দাম নির্ধারণ করে। অ্যাকচুয়াল 1 ইউনিট বিদ্যুতের দাম কত, কোস্টিংটা ঠিক হয়। কোস্টিংটা ঠিক হওয়ার পর তারপর সেটা ঠিক করা হয়, তারপর এটার সঙ্গে গিয়া মানুষ থেকে গিয়ে বিদ্যুৎটা বিক্রি করে টাকাটা উসুল করা হয়, আদায় করা হয়। যেমন আমাদের রাজ্যে আমার মনে পড়ছে যা 2014 সালে রেগুলেটরি কমিশন আমাদের রাজ্যে 3 টাকা 99 পয়সা ইউনিট ছিল। কিন্তু দেখবেন আমরা সাধারণ মানুষ থেকে নিতাম কোনো কোনো ক্ষেত্রে, যেমন কুটির জ্যোতি প্রকল্প, সামান্য একটা টাকা। তারপর যারা কম বিদ্যুৎ ব্যবহার করে, একদম গরিব মানুষ, তাদের জন্য একটা রেট 2 টাকা 1.5 টাকা এরকম। আবার যারা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে তাদের ক্ষেত্রে 5.5 টাকা 6 টাকা। আবার যারা কমার্শিয়াল বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যবহারে তাদের ক্ষেত্রেও 5 টাকা 5.5 টাকা, এক এক ধরনের স্ল্যাব। আর যারা বেশি বিদ্যুৎ ব্যবহার করে তাদের স্ল্যাবটা উপরে দিয়ে, যারা সাধারণ গরিব মানুষ বিদ্যুৎ তাদের ক্ষেত্রে কম। তাহলে এই যে কমটা, এটা কোত্থেকে টাকাটা দেবে? এই টাকাটা কোত্থেকে আসবে? ওইটাই ক্রস সাবসিডি। ওই যারা বেশি বিদ্যুৎ ব্যবহার করে তাদের থেকে কিছু নাও, আর সাধারণ মানুষকে কিছু ছাড় দাও। এটাকে বললে ক্রস সাবসিডি, পারস্পরিক ভর্তুকি। এটাকে সোজা বাংলা বললে পারস্পরিক ভর্তুকি। এখন নতুন আইন বলছে এই পারস্পরিক ভর্তুকিটা থাকবে না, পোস্টিং যা হবে সেই পোস্টিং তাকে দিয়ে বিদ্যুৎ। সাধারণ মানুষ কি সেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবে? বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। এই কারণে কৃষকরা, তার কৃষি খরচ বেড়ে যাবে। জলসেচ ছাড়া তো কৃষি হয় না। এবং প্রধান সত্য, আমাদের দেশে কৃষিজ অগ্রগতির ক্ষেত্রে কিন্তু জলসেচ একটা প্রধান কারণ, যতটুকু অগ্রগতি হয়েছে সেখানে। এই কারণে হচ্ছে কৃষকরা বলেছে যে এই বিদ্যুৎ আইনটাকে বাতিল করো, যে সংশোধনীটা আনছো সেটাকে বাতিল করো। পরিষ্কার বলেছে এটা আমরা মানবো না। আর যারা বিদ্যুৎ ক্ষেত্রে আছে সেখানে তার স্বয়ংসম্পূর্ণতা উঠে যাবে, বেসরকারি হাতে চলে যাবে। এবং যেমন ধরুন এখন গিয়ে তারা বলছে যে বেসরকারি ক্ষেত্রে ঢুকতে পারবে। এই যে আইনটা আগরতলা টাউন কালকে এসে বলবে, টাটা এসে বলবে আমি আগরতলা টাউনকে বিদ্যুৎ সরবরাহ করবো। নতুন আইন পাশ হলে বাধা দেওয়া যাবে না। কালকে এসে এখানে রিলায়েন্স যদি বলে আমি বুজ্জনগরটা নিয়ে নেব, বুজ্জনগরটা কিন্তু বিদ্যুৎ নিগমের লাভজনক জায়গা, শিল্প প্রতিষ্ঠান এবং বাল্ক একসঙ্গে বিদ্যুৎটা বিক্রি করে তার লাভজনক জায়গায়। এখান থেকে নিয়ে কিন্তু সে গন্ডাছড়া থেকে ক্রস সাবসিডি দেয়। আমি প্রসঙ্গ বলছি গ্রামীণ এলাকা, শুধু গন্ডাছড়া গ্রামীণ এলাকায় সেটা ক্রস সাবসিডি হয়। এখন কালকে যদি এখানে একটা বেসরকারি তুমি এটা আমাকে দিয়ে দাও, আমি আগরতলা টাউন লাভজনক সংস্থা জায়গা, এটা আমাকে দিয়ে দাও, তবে গ্রামটাকে নেবে। এই যে গ্রামীণ ভারত বা কৃষিক্ষেত্রে যে বিদ্যুৎ ব্যবহার হয় সস্তায়, পানীয় জলের ক্ষেত্রে সস্তায় বিদ্যুৎ, গ্রামের গরিব মানুষের জন্য যে বিদ্যুৎ, এটা এই দায়িত্ব কে নেবে? এটা কি বেসরকারি সংস্থা নেবে না, এই দায়িত্ব নেবে না। তাহলে কি তারা বিদ্যুৎ পাবে না, বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না? তো কি ব্যাপার, এটা চলবে? এই কারণেই চিৎকার উঠেছে যে এটাকে বাতিল করে। এই দাবির মধ্যে একটু আছে, এই দাবিগুলি নিয়ে তো সেখানে লড়াইটা হচ্ছে। যেমন ধরুন অঙ্গনওয়াড়ি এতে যারা কাজ করে, এরকম ভারতবর্ষে শুধু অঙ্গনওয়াড়ি না, এবং বিশাল সংখ্যক এমন আছে, কোটি কোটি যারা কাজ করছেন, যারা কেউ DRW, কেউ আউটসোর্সিংয়ে কাজ করছেন, এদের একটা অনিশ্চিত ভবিষ্যৎ। তারপর স্কিম ওয়ার্কার যারা বিভিন্ন স্কিমে কাজ করছেন, এদেরকে দিয়ে কিন্তু ফুল টাইম কাজ করানো হচ্ছে। সুপ্রিম কোর্ট রায়ে বলেছে সমকাজে সমমজুরি। একই টেবিল, এই টেবিলে বসে একজন রেগুলার, সে পাচ্ছে ধরুন 60,000 70,000 টাকা। পাশের টেবিলে বসে সে সেম ওয়ার্ক করছে কিন্তু সে রেগুলার না, সে পাচ্ছে হয়তো 8,000 10,000 টাকা।
সুপ্রিম কোর্টের নির্দেশও তো মানছে না। সমকাজে কি সমমজুরি পায় ভারতবর্ষে? নারীদের ক্ষেত্রে তো আরো মারাত্মক অবস্থা। মহিলা কর্মচারী শ্রমিক যারা, তাদের অবস্থাটা খারাপ, তাদের কাজও কম, এবং তাদের অনেকেই তো এই কোভিডের কারণে কাজও চলে গেছে, তাদের মজুরি ঠকানো হয়। তো সমকাজে সমমজুরি তো নেই ভারতবর্ষে। আমাদের বক্তব্য হলো একটা, এখন পর্যন্ত কেন দেশের স্বাধীনতার উপর বহু আইন পাশ হচ্ছে পার্লামেন্টে, একটা আইন কি পাশ হতে পারে না? সুপ্রিম কোর্টে তো বলে দিয়েছে দেশে 18,000 টাকার নিচে কোনো মজুরি চলবে না, যে যাই কাজ করুক 18,000 টাকার নিচে কোনো মজুরি দেওয়া যাবে না। এটা বলেছে কিন্তু আজকে না, 6 বছর হয়ে গেছে। এখন এটা দাবি উঠেছে 21,000 টাকা হওয়া উচিত। এবং এই আইনটা কি পার্লামেন্টে পাশ করা যায় না? লোকসভায় তাদের তো সংখ্যাগরিষ্ঠতা আছে, একটা বিল এনে পাশ করিয়ে নিল। যে কোনো ক্ষেত্রে যে কোনো লোককে কাজ করাক, সেই সরকার করুক বেসরকারি ক্ষেত্রেও 21,000 টাকার নিচে কোনো মজুরি দেওয়া যাবে না। এটা কি, এই দাবিটাকে অপরাধ? এই দাবিটাকে অন্যায়? 21,000 টাকা একটা পরিবার চলে, ছেলে মেয়ে তাদেরকে নিয়ে পারবে? সম্ভব না। কিন্তু এখন মজুরি কত? 4,000, 5,000, 6,000, 8,000, 10,000 টাকা মজুরি। কেউ সারা মাসে 3,000 টাকা রোজগার করতে পারে না। তো খাবে কি করে? ছেলে মেয়ে পড়াশোনা করাবে কি করে? বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, লাগাম ছাড়া অবস্থা। না খেয়ে মানুষকে মরতে হবে তো, অনাহারের মৃত্যু চলছে, বিনা চিকিৎসায় নিতে। ওষুধপত্রের দাম তো বলে লাভ নেই, প্রতিদিন বাড়ছে লাগাম ছাড়া। এবং ওষুধের ক্ষেত্রেও তো দেখা যাচ্ছে সরকারি যে হাসপাতাল ধীরে ধীরে গুটিয়ে নাও, বেসরকারি ক্ষেত্রে অগ্রাধিকার দাও। বেসরকারি হাসপাতালে যদি যায় মানুষের অবস্থাটা কি? সাধারণ মানুষ পারবে বেসরকারি হাসপাতালে? সরকারি হাসপাতালগুলি তো সেখানে দেখা যাচ্ছে ধীরে ধীরে গুটিয়ে আনছে। অর্থাৎ এই কারণেই বলছি পরিষেবা, খাদ্য পরিষেবার ক্ষেত্রে এফসিআইকে গুটিয়ে নিয়ে যাচ্ছে, এবং ধীরে ধীরে এই খাদ্যের দায়িত্ব তুলে দিতে চাইছে। এই যে 5 কেজি চাল কোভিডের সময় চিৎকার করা হয়েছে, 10 কেজি করে চাল দাও মাথা পিছু, অনেক চিৎকার পর 5 কেজি চাল দিয়েছে। এটা তো শোনা যাচ্ছে বোধহয় এই মাস থেকে তুলে দিতে পারে, বাকি মাস থেকে হয়তো উঠে যাবে। তো মানুষের অবস্থাটা কি দাঁড়াবে? উত্তরপ্রদেশে ইলেকশন তো বুক ফুলিয়ে বলেছেন ফ্রি চাল খাইয়েছি, এখন থাকবে কি ভোটের পরে? সেটা ওই তো ভোট শেষ, ডিজেলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, তারপর এই যে বাজার যে মন্দা চলছে, বাজারে বিক্রি নেই। মানুষের হাতে যদি পয়সা না থাকে, কাটতি যদি না থাকে, তাহলে শিল্পে গিয়ে প্রভাব পড়বে। শিল্প বন্ধ, আরো বেশি লোক কর্মহীন হয়ে যাবে। আমরা তো বারবার বলছি ক্যাশ ট্রান্সফার করো, ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার করো। আমেরিকা, ফ্রান্স, জার্মান, জাপান, ইতালি, উন্নত দেশগুলো, তারা কিন্তু এই কোভিডের মোকাবিলা করতে গিয়ে সেই সমস্ত দেশ কি বিপদে পড়েছে তার অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য কিন্তু ক্যাশ ট্রান্সফার করেছে। সাধারণ মানুষের হাতে পয়সা সরাসরি দিয়ে দিয়েছে, ব্যাংকের মাধ্যমে দিয়ে দিয়েছে। আমরা তো কেন্দ্রীয় সরকার তুমি যাদের ইনকাম ট্যাক্স দেয় না, তাই সাধারণ মানুষকে তুমি 7,500 টাকা করে নগদ দিয়ে দাও প্রতি মাসে। এটা সুবিধাটাও কি? এটা বাজারে গেলে প্রত্যেক মানুষ এই টাকাটা বাজারে আসবে, বাজার চাঙ্গা হবে, শিল্প কারখানা চাঙ্গা হবে, যাদের কাজ চলে গেছে কোভিডকে কেন্দ্র করে তারা কাজ ফিরে পাবে। এইটাও কিন্তু এই দাবির মধ্যে আছে, ক্যাশ ট্রান্সফারের দাবিটা আমরা করেছি। এবং খাদ্যের নিরাপত্তার দায়িত্ব দিতে হবে, এগুলো বলছি। পেনশন স্কিম, ওল্ড পেনশন স্কিমটা তুলে দিয়েছেন, তুলে একটা নতুন পেনশন স্কিম চালু করেছেন। এতে গিয়ে সারা বছর 60 বছর পর গিয়ে পেনশন হয় 1,000 টাকা, 1,100 টাকা পেনশন পায়। 1,100 একটা পরিবার চলে? এটা চলে। এই ধরনের সফল করে নিয়েছে ন্যাশনাল পেনশন স্কিমটা, তো এটাই করেছে নতুনটা। এবং শুধু তাই না, এবং এইখানে লক্ষ্য করেছে ইএসআই এর মতো স্কিম, যেখানে প্রায় এখনো 60,000 70,000 কোটি টাকা গভর্নমেন্টের কোষাগারে জমা আছে। এই স্কিমটা তুলে দিতে চাইছেন, ইএসআই স্কিমটা, যেখান থেকে 60 বছর পর সে চিকিৎসা পরিষেবা পাবে, এবং এখন কর্মরত অবস্থায় সে দেবে একটা পার্সেন্টেজ টাকা, মালিক দেবে একটা পার্সেন্টেজ, ইএসআই থেকে সে চিকিৎসা পরিষেবাটা পায়। এবং এই সুযোগগুলো ইএসআই এর ক্ষেত্রে সেখানে এই সমস্ত ক্ষেত্রে যে সুযোগগুলো ছিল সেগুলোকে তুলে দিচ্ছে। এখন তো শোনা যাচ্ছে 4 টাকার নো, এই বুধে শোনা যাচ্ছে বিল নিয়ে আসবে। সেটা কি? চা শ্রমিক, মালিক টাকা কেটে নিচ্ছে তার মজুরি থেকে, মালিকেরও একটা অংশ দেওয়ার কথা পেনশনের, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড যেটা, সেখানে গিয়ে দেখা যাচ্ছে শ্রমিকরা অনেক সময় ক্লেম করে না, কারণ সেই ক্লেম করে সে জানে না তার থেকে কত টাকা কেটে নিয়েছে, সে কাগজও দেয় না। এরকম আনক্লেমড বিশাল অঙ্কের টাকা ভারত সরকারের কোষাগারে পড়ে আছে। এটার পরিমাণ যা শোনা যাচ্ছে 60 থেকে 70,000 কোটি টাকা আছে। এখন শোনা যাচ্ছে 60 থেকে 70,000 কোটি টাকা যে আনক্লেমড যে টাকাটা, মানে অ্যাকচুয়ালি মানুষ জানে না তার বেতন থেকে যে কেটে নিয়েছে, সে জানে না, সে ক্লেমও করে নাই, বা মারা গেছে তার পরিবার কেউ দাবি করে নাই বা জানে না খবরটা। এবং এদেরকে খোঁজ করে টাকা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের, সেখানে সেই দায়িত্বটা পালন না করে এখন আনক্লেম যে টাকাটা, এই টাকাটাকে তুলে নিয়ে
এখন বলছে যে আমরা কিছু বাড়িয়ে দেবো পেনশন, যেমন 80 বছরের পর যদি হয় যারা জীবিত আছে তাদের জন্য হয়তো সামান্য কিছু বাড়িয়ে দিতে পারেন। এই তো 24 সালে ভোট আসছে, তারা আগে হয়তো একটা অ্যানাউন্স করছে, তাই এই টাকাটা কার টাকা দিচ্ছ তুমি, ওইখান থেকে নিয়ে কিন্তু সাধারণ মানুষের টাকাটা তুলে নিয়ে সেটা তুমি এটা করছো। যেমন ত্রিপুরার যে দেখুন যে পেনশন 300 টাকা না কত বাড়িয়েছে, 30,000 লোকের পেনশন তুমি কেটে দিয়েছো, এখান থেকে যে টাকাটা বাঁচতো সেই টাকাটা দিয়ে 300 টাকা বাড়িয়ে দিয়েছো। তো 30,000 লোকের চোখের জল, তার মুখে গ্রাস কেড়ে নিয়ে 300 টাকা বাড়িয়ে দিয়েছো। এটা কি, এগুলি কি, মানুষকে বোকা বানানো, এই তো চলছে দেশের মধ্যে। এই জ্বলন্ত সমস্যা নিয়ে আপনারা প্রায় 2 মাস ধরে একটা প্রচার চালিয়েছেন। আগামী 28 এবং 29 যে ধর্মঘট, সেটা ত্রিপুরায় কতটুকু সফল হবে সেটা সফল হবে। যেমন ধরুন রেগার ওয়ার্কার প্রশ্ন বলছি, রেগা 340 টাকা মজুরি দেবে, 200 দিনে কাজ দেবে, ভোটের আগে বলেছে, প্রাইম মিনিস্টার বলেছে, এবং হয়েছিল তারা দিয়েছে কি, এখন তো কাজ পায় না, মজুরি তো অনেক কম। তার শহর এলাকায় বামফ্রন্ট সরকার ত্রিপুরায় যে রেকর্ড করে দিয়ে গেছে, যেটা ওই যে 2F যেটা বলে ত্রিপুরা আরবান এমপ্লয়মেন্ট প্রজেক্ট, গোটা ভারতবর্ষে দাবি উঠেছে শহর এলাকায় যারা গরিব মানুষ তারা বাঁচবে না মরবে, তাদের জন্য এই ধরনের প্রকল্প চালু করা হোক। এটাও তো একটা দাবি। যারা অনিয়মিত তাদেরকে রেগুলার করা, সবটা মিলিয়ে যেহেতু সকল অংশের মানুষের দাবিগুলো এটার মধ্যে আছে, সকল মানুষের স্বার্থ এখানে যুক্ত আছে, এই কারণে আমরা মনে করি এই ধর্মঘট এটা কিছু শ্রমিক, কিছু কর্মচারী ধর্মঘট না, এটা আম জনতার ধর্মঘট, সাধারণ মানুষের ধর্মঘট। এই কারণে কৃষক সংগঠনগুলো এই ধর্মঘটকে সমর্থন করেছেন, কৃষকের দাবি নিয়ে শ্রমিকরা লড়াইতে নেমেছেন, এবং কৃষকদের যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছেন রক্ষা করেননি, এবং কৃষকরা এখন রাস্তায় আছে। কৃষকরা বলেছে আমরা গ্রামীণ ধর্মঘট করবো 1 তারিখে, এবং তাদের আন্দোলন শ্রমিকরা সামিল হয়েছেন। কারণ অ্যাকচুয়ালি মূল আক্রমণের কেন্দ্রবিন্দু তো এক জায়গা, আক্রান্ত সবাই, তা আক্রান্ত মানুষগুলিকে যদি ঐক্যবদ্ধ করা যায় তার সংখ্যাটা কিন্তু বিশাল। সে আক্রান্ত মানুষগুলি যাতে ঐক্যবদ্ধ না হতে পারে তার জন্য কিন্তু বিভাজনের রাজনীতি চলছে, ধর্মের নামে, ভাষার নামে, বর্ণের নামে, পরিচিতির সত্তা রাজনীতি, এটা কিন্তু খুব প্ল্যান হইতে করছে। যেমন ধরুন চাকরির নামে দেখা নেই, সারা দেশে চাকরি বাকরি বন্ধ, খালি পদ পূরণ করছে না, এগুলি অ্যাবলিস্ট করে দিচ্ছে, অবলুপ্ত করে দিচ্ছে পূরণ। আর ভাগ, এবং আগে তো ভাগ, তারপর না ভাগা, আগে তো ভাগ থাকবে, তারপর না ভাগ কার কত হবে, রিজার্ভেশন করে দিচ্ছে, এত পার্সেন্ট। চাকরি তো দেখা নেই, রিজার্ভেশন তো পরের প্রশ্ন, আগে চাকরির ব্যবস্থাটা করো, তারপর কে কত ভাগ পাবে সেটা ঠিক করে দাও। মেন লড়াইটা কি হবে, আসল লড়াইটা কোনটা হবে? আসল লড়াইটা হবে আগে ভাগ চাই, কাজের ব্যবস্থা করো আগে, কাজের সংস্থান করো আগে, তারপরে তুমি ভাগা। দেশের মধ্যে এখন লক্ষ্য করা যাচ্ছে যেটা বিভাজনের, এই যে মানুষের যে ক্রোধ, সেই ক্রোধটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ভাষার নামে, সম্প্রদায়ের নামে, ধর্মের নামে, বর্ণের নামে, এবং ওই আইডেন্টিটি পলিটিক্সের নামে, পরিচিতি সত্তার নামে বিভাজন একটা চলছে। এটা লক্ষ্যটা কি, যে এ করে মানুষের মধ্যে একটা ঐক্য তৈরি করে, যাতে ঐক্যবদ্ধ কোনো আন্দোলন দেশে গড়ে উঠতে না পারে, মানুষ যাতে প্রকৃত শত্রুকে চিনতে না পারে, মানুষ যাতে বিপদগামী হয়, এবং এই লক্ষ্য নিয়ে কিন্তু এগুলোকে সামনে নিয়ে আসছে। আমাদের দায়িত্ব হলো, সকলের নিজের দায়িত্ব হবে এই মানুষগুলিকে ঐক্যবদ্ধ করা, এবং এই ঐক্যবদ্ধ শক্তি যদি তৈরি করা যায় পরিবর্তন সম্ভব। হয় নীতি পাল্টাবে, আর নয় সরকার পাল্টিয়ে দেবে জনগণ। নীতি যদি না পাল্টায় সরকার পাল্টিয়ে দেবে, এই নীতি তো বেকার তৈরি হচ্ছে, গোটা দেশকে আজকে সর্বনাশে কিনারে নিয়ে গেছে। এই কারণে এই ধর্মঘটের স্লোগানটা কি, মেইন স্লোগান হলো যে মানুষ বাঁচাও, জনগণকে বাঁচাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও। মানুষ বাঁচবে দেশ বাঁচবে, দেশ বাঁচবে মানুষ বাঁচবে। দেশ বিপন্ন, মানুষও বিপন্ন, দেশও তো বিপন্ন, আজকে মানুষও তো বিপন্ন, দেশের তো সত্তাগতার কিছু থাকছে না। এবং সেই কারণে কিন্তু স্লোগান উঠেছে যে মানুষ বাঁচাও, দেশ বাঁচাও, স্লোগানটা উঠেছে মেন। এই কারণে আমরা বলছি সকল অংশে মানুষের, এটা কে কোন রাজনীতি করে নিশ্চয়ই তার ব্যক্তিগত অধিকার, কে কাকে সমর্থন করে ব্যক্তিগত অধিকার, কিন্তু জিনিসের যখন একটা দোকানে গিয়ে কিনতে যায়, বিজেপির জন্য এক ধরনের দাম, সিপিএম এর জন্য এক ধরনের দাম, বা কংগ্রেসের জন্য এক ধরনের দাম কি আছে? এরকম দোকান কি আছে যে পাওয়া যায়? তাহলে জিনিসের দাম যখন বেশি দিতে হয়, সকলেরই বেশি দিতে হয়। ঘরে ঘরে যখন বেকার হয়, সব রাজনৈতিক দলের যারা সমর্থক, নেতা, কর্মী আছেন, সকলেরই কিন্তু ঘরে ঘরে বেকার আছে। তো সমস্যাগুলো তো সকলের, এই সমস্যাটা কোনো একটা রাজনৈতিক দলের না। এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা কিন্তু সকল অংশে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন। দেশ রক্ষা করার জন্য আমরা বলবো
প্রকৃত দেশপ্রেমিক যারা যারা এই সমস্যাটাকে নিয়ে লড়াই করছে এবং দেশটাকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছে, এবং তারাই হলো প্রকৃত দেশপ্রেমিক। এটা দেশ রক্ষার সংগ্রাম, এই যে লড়াই, এটা হলো দেশকে রক্ষা করার সংগ্রাম। যে এই সংগ্রামে আমরা চাই ব্যাপকভাবে প্রভাব পড়ুক। এবং এটা ঠিক যে এই রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই, এখানে মানুষ কথা বলতে পারে না, আন্দোলন করতে পারে না, লড়াই করতে পারে না, এবং মিছিল মিটিং করার অধিকার পর্যন্ত কেড়ে নিচ্ছেন, বাড়িঘর আক্রান্ত হচ্ছে, রক্ত ঝরছে, গণতন্ত্র বিপন্ন। কাজে গণতন্ত্র কখন বিপন্ন হয়? যখন সরকার আর যুক্তি দিয়ে কিছু করতে পারছেন না এবং তারা করার কিচ্ছু নাই মনে করে, তখনই মানুষকে জোর করে চাপিয়ে অগণতান্ত্রিক পদ্ধতি গ্রহণ করে। এটা হলো দুর্বলতার পরিচয়, এটা হলো দুর্বলতার পরিচয়। কারণ সরকার এখন মানুষকে আর বিশ্বাস করতে পারছেন না, কারণ সরকার এটা বুঝতে পারছেন মানুষ তাদেরকে ধরে ফেলেছে, মানুষ তাদের সবটা বুঝে ফেলেছে, মানুষ একটা পরিবর্তনের জন্য অপেক্ষা করছে, এবং এটা বুঝতে পেরেই তখন কিন্তু এই অগণতান্ত্রিক পদ্ধতিটা গ্রহণ করছে। কাজেই গণতন্ত্রের রক্ষার সংগ্রাম, গণতন্ত্রের রক্ষার সংগ্রাম মানে আমি অন্যায় প্রতিবাদ করার অধিকার, অর্জিত যে অধিকার, ভারতবর্ষের সংবিধান আমাকে যে অধিকারগুলো দিয়েছে, অন্যায় প্রতিবাদ করো, তোমার দাবি দেওয়া সংগ্রাম করার যে অধিকার, যে অধিকারটা দিয়েছে, সেই অধিকারটা পর্যন্ত আজকে বিপন্ন। সংবিধানকে অচল করে দিতে চাইছে, আইনি ব্যবস্থা তো হস্তক্ষেপ করছে, সমস্ত যে কনস্টিটিউশনাল যে সিস্টেমটা আছে সেটাকে ব্রেক করে দিচ্ছে। কি হচ্ছে দেশে? সমস্যার সমাধান তো দূরের কথা, সেখানে এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই লড়াইটা। যে এই লড়াইতে আমরা অনুরোধ করব, আবেদন জানাবো আপামর দেশবাসীর কাছে এবং সঙ্গে আমাদের রাজ্যবাসীর কাছে, যে আসুন হাতে হাত মিলিয়ে একবার প্রতিবাদ করি, লড়াই করি। চুপ করে বসে থাকলে তো বাঁচবেন না, চুপ করে বসে থেকে কেউ বাঁচতে পারে না। কাজে মানুষের ধর্মই হলো যে পিছুতে পিছুতে যখন দেওয়াল দিয়ে পিঠ থেকে যায়, তখন কিন্তু তার সামনের দিকে যাওয়া ছাড়া কোনো পথ থাকে না। তো মানুষের কিন্তু দেওয়াল দিয়ে পিঠ থেকে গেছে, মূল্য বৃদ্ধির থেকে শুরু করে বেকার সমস্যা, দারিদ্রতা মিলিয়ে দেওয়াল দিয়ে পিঠ থেকে গেছে। মানুষ এখন কিন্তু বাঁচতে চায়। তো আমরা মানুষের আবেদন জানবো যে চুপ করে বসে থাকে এটার থেকে বাঁচতে পারবেন না, প্রতিবাদে সামিল হন, প্রতিবাদ করুন এবং সত্যের ঠিকানায় আসুন। যেখানে সত্যের ঠিকানা, যেই ঠিকানায় গিয়ে আপনার সমস্যাটা বুঝবে, কিছু করার চেষ্টা করবে, সেই ঠিকানায় আসুন। এবং এটা সরকারকে অনুরোধ করব আপনারা নীতির পরিবর্তন ঘটান। এই যে দাবিগুলো নিয়ে কথা বলুন, আলোচনায় বসেন। আমরা চাই সরকারের বিরুদ্ধে তো আমরা এটা, আমাদের মূল বিষয়টা কি, আমরা চাই এটা সমাধান। সরকার বসুক, কথা বলুক, আলোচনা করুক, কোনটা পারবে কোনটা পারবে না বলুক। আলোচনায় যে করতে চায় না এই সরকার, কিন্তু একটা স্বৈরাচারী ব্যবস্থাপনা, অদ্ভুত ঘটনা। কোনো কথাই বলতে চায় না সরকার, আলোচনায় বসতে চায় না। আমাদের এই রাজ্যে তো এই যে শ্রম দপ্তর নাম একটা দপ্তর আছে, বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলো এখানে বসতেন, এখানে তো তা বসেই না। তার ইন্ডিয়ান লেবার কনফারেন্স হতো, আমি তো মিনিস্টার ছিলাম এক সময়, শ্রম দপ্তর আমার হাতে 4 বছর ছিল। এই ইন্ডিয়ান লেবার কনফারেন্স কি, সমস্ত রাজ্যের শ্রমমন্ত্রীরা থাকবে, কখনো কখনো অর্থমন্ত্রী থাকেন, প্রাইম মিনিস্টারও থাকেন এই মিটিংটাতে, আর চেম্বার অফ কমার্স যারা দেশের শিল্পপতিরা থাকে। এই মিটিংটা বৎসরে একবার হতো। এই মিটিংয়ে অনেক বিতর্ক হতো, কিছু আবার কমন আন্ডারস্ট্যান্ডিং হতো, আন্ডারস্ট্যান্ডিং করে সেটা সরকারকে রিকমেন্ড করা হতো, সরকার সেটা কার্যকরী করতেন। এবং গত কয়েক বছরের মধ্যে ইন্ডিয়ান লেবার কনফারেন্সই হচ্ছে না। আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন উদ্বেগ প্রকাশ করেছে। এই চলছে দেশে, এবং এই কারণে আমরা আশা করি ধর্মঘটে আমরা মানুষের সাধারণ এবং আমজনতার সমর্থন আমরা পাবো, এটা আমরা আশা করছি। আমরা আলোচনার একদম শেষ লগ্নে যে আগামী 28 এবং 29 মার্চ শ্রমিক কৃষক যে যৌথ মঞ্চের যে ধর্মঘট, এই ধর্মঘট সফল হবে